প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের যে প্রান্ত থেকে এই ক্লাসটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি বাংলাদেশের এবং পৃথিবীর সকল শিক্ষকের পক্ষ থেকে। মিজান স্যার তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসটি নিয়ে হাজির হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ক্লাসটি যদি আমার কোনো কলিগ অর্থাৎ আমার কোনো সহকর্মী বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখে থাকেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা একটি নতুন টপিক পড়তে যাচ্ছি। বলে রাখি যে টপিকটি একাদশ দ্বাদশ শ্রেণীতে আমি অনলাইন ক্লাসে প্রথম পড়াচ্ছি, কিন্তু এই টপিকটি তোমরা যারা শিক্ষার্থী আছো ক্লাস 6 থেকে তোমরা পড়ে এসেছো, অর্থাৎ এটি অজানা কোনো কিছু নাই। অর্থাৎ আজকের ক্লাসটিতে এবং আগামী ক্লাসে পরপর তিনটি ক্লাসে একটি টপিক নিয়ে কথা বলবো, কিন্তু প্রথম দুটি ক্লাসে যা কিছু পড়াবো এমনও স্টুডেন্ট আছে যারা যাদের একটি শব্দ বা একটি বাক্য না দেখেও এই অ্যান্সার গুলো করতে পারবে, কিন্তু আমাদের একাদশ শ্রেণীতে তার এই বিষয়টি খুব ভালো করে জানা কেন প্রয়োজন, কারণ আমরা একটু পরেই বুঝতে পারবো। আমরা বাক্যতত্ত্ব নিয়ে কথা বলবো। আমরা ব্যাকরণের চারটি অধ্যায় বা চারটি পর্ব সম্পর্কে সবাই জানি। প্রথমে থাকে হচ্ছে আহ ধ্বনিতত্ত্ব, তারপরে হচ্ছে শব্দতত্ত্ব, দেন হচ্ছে বাক্যতত্ত্ব, এবং একেবারে শেষে থাকে সেটি হচ্ছে অর্থতত্ত্ব। অর্থাৎ আমরা তৃতীয় পর্যায় নিয়ে কথা বলছি। আমরা মূলত বাক্য নিয়ে কথা বলবো এবং সেটির আজকে প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজান স্যার। তো আজকে আমরা দেখে নিব যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষা দিবে এবং আম, যদি আহ, একাদশ দ্বাদশ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র 100 নম্বরের পরীক্ষা দেয়, তাহলে প্রশ্নটি আসলে কিভাবে আসবে। এটি ক্রমিক অনুযায়ী 5 নম্বরে থাকবে। ক এবং খ দুটি ভাগে যে কোনো একটি অংশ তোমাকে লিখতে হবে এবং এর জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 5। তুমি যদি ক লেখো 5 পাবে। খ এর 8টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি যদি সলভ করো তাহলেও তুমি 5 পাবে, যদি 5টি ঠিক হয়। তো তাহলে তুমি সেখানে 5 পাবে। আমি তোমাদের সবসময় বলি ক সব সময় অ্যাভয়েডেবল, অর্থাৎ তোমরা 1 থেকে 6 পর্যন্ত সবসময় যদি ক অ্যাভয়েড করো তাহলে তোমাদের অনেক সময় বেঁচে যাবে। এখানে খুব সহজে আনসার করা যায়। যেমন এই প্রশ্নটি, সে সুস্থ নয়, প্রশ্নবোধক বাক্যে বানাতে হবে। সে সুস্থ নয় কি? সে কি সুস্থ নয়? সে সুস্থ কি নয়? তো কি আমরা সব জায়গায় বসালাম। সে কি সুস্থ নয়? সে সুস্থ কি নয়? সে সুস্থ নয় কি? তাহলে আমরা দেখি যে একটি জায়গায় একেবারে আমরা মেলাতে পারি না, সে সুস্থ কি নয়। কিন্তু আমরা যদি বলি সে কি সুস্থ নয়, তাহলে খুব সহজেই আমরা প্রশ্নবোধক বানাতে পারি। আর এই কি আহ, যে দুটি জায়গায় খুব বসে, একটি হচ্ছে একেবারে শেষে বসে, সে সুস্থ নয় কি। তাহলে এভাবে আমরা প্রশ্নবোধক বাক্য বানাতে পারবো। তাহলে খুব সহজেই 5টি বাক্য লেখা সম্ভব। এই 5টি বাক্য লিখতে তোমাদের 5 মিনিট লাগার কথা না। যারা খুব ভালো এই বিষয়ে দক্ষ তারা 2 মিনিটে এটি পারবে। তবে একটি কথা বলে রাখি, এই খ নম্বরের অ্যান্সারের জন্য এই কয়ের যে বিষয়গুলো তোমাদেরকে পড়াবো সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো জানলে তুমি ক্ষয়ের সবগুলো আনসার করতে পারবে। কয়ের জন্য 2টি ক্লাস বরাদ্দ রেখেছে এবং ক্ষয়ের জন্য একটি ক্লাস বরাদ্দ রেখেছে। তো আমরা দেখি যে আমরা কি শিক্ষণফল। প্রথম দুটি ক্লাসের শিক্ষণফল নাম্বার 1 এবং 3 নম্বর ক্লাসটিতে শিক্ষণফল 2, কিন্তু ঘটনাক্রমে এই দুটি শিক্ষণফলই আমাদের সবগুলো ক্লাসের জন্য প্রযোজ্য। আমরা প্রথমে দেখে আসি যে বোর্ড প্রশ্ন কিভাবে আসে বা কোন প্রশ্নগুলো বেশি আসে। বোর্ড প্রশ্নে মানে ক নাম্বারে যেগুলো থাকে, ক্ষয়ে এগুলোই থাকবে এরকম না, কারণ ক্ষয়ে শত শত বাক্য আছে। যে সব বাক্যগুলো আসে তার মধ্যে এখানে যে বাক্যগুলো 8টি দেখছো, সেই 8টি বাক্যের প্রত্যেকটি পরীক্ষায় এসেছে, কোনো না কোনো বোর্ডে এসেছে। আর উপরে যে 3টি দেখছো অর্থাৎ 5-এর ক অপশনে, মানে ক এর অবলিক গুলোই খ গ তুমি ধরে নাও, সেটা হচ্ছে হয় বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, ক
অর্থ অনুসারে শ্রেণীবিভাগ অথবা বাক্য গঠনের সত্যসমূহ আলোচনা করো। এই 3টি প্রশ্নই মূলত আসে, এর বাইরে 2-1টি প্রশ্ন আসে, সেটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো না, কিন্তু সেটি তোমার জানা খুব জরুরি। তবে যেহেতু হচ্ছে বইয়ের প্রতিটি ডট সেমিকোলন পড়ানো সম্ভব হয় না, সেহেতু আমরা কিছু জিনিস অ্যাভয়েড করে যাই যেটি তোমাদেরকে বাসায় পড়তে বললো। অর্থাৎ এর বাইরে যে 2-1টি প্রশ্ন আছে যেটি খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এবং আমরা এই ধারাবাহিকতার পরে, অর্থাৎ আমরা যদি কোনো এক্সটেনশন ক্লাস করতে পারি, সেই পর্যায়ে গিয়ে তোমাদের সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তারপরেও তোমাদের যদি কোথাও অপূর্ণতা থাকে তাহলে তোমরা ইউটিউবে জানিয়ে দিবে যে আমার এই বিষয়টি জানা প্রয়োজন, আমি অবশ্যই সেই অনুসারে তোমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তো আজকের ক্লাসটি মূলত 5-এর ক নিয়ে নিতে যাচ্ছি, অর্থাৎ খ আমরা পরে কথা বলবো। তো ক বলতে ক খ দুটি আমি অংশ, মানে দুটি প্রশ্ন, এই জন্য ক খ লিখেছি। সেটি হচ্ছে বাক্য কাকে বলে, বাক্য গঠনের সত্যসমূহ আলোচনা করো। সত্যসমূহ থাকলে বাক্য কাকে বলে এই প্রশ্নটি সাধারণত থাকে। আর গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ লেখো, এখানেও বাক্য কাকে বলে আসতে পারে। অর্থাৎ বাক্য কাকে বলে একবার তুমি জানলেই তো সবগুলো বাক্যের শুরুতে থাকলে তোমার কোনো সমস্যা হবে না। তো এই একটি বিষয় গেল। তারপরে আমরা দেখি যে বাক্য কাকে বলে। তার আগে 3টি বাক্য আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে রফিক ভাত খায়। রফিকটা কি? একটি কর্তা। ভাত কি? একটি কর্ম। খায় একটি ক্রিয়া। অর্থাৎ একটি সকর্ম ক্রিয়া রয়েছে, এটিকে বলা হয় ফাইনাইট ভার্ব ইংরেজিতে, ফাইনাইট ভার্ব। এখন ভাত যদি নাও থাকতো তাহলেও এটা ফাইনাইট ভার্ব হতো। আর রফিক কি? এটি হচ্ছে সাবজেক্ট, আর এটি হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ভাত কি? ভাত, এটিকে আমরা বলি বাংলা ব্যাকরণের ভাষায় রফিক খায়। রফিক কি খায়? রফিক ভাত খায়। তাহলে এটা কর্মপদ, মানে ক্রিয়ার একটি কর্মপদ থাকায় এই ক্রিয়াটি সকর্ম ক্রিয়া। নাম্বার 1, মানে আমার এই জিনিসটি ক্লিয়ার। আমরা এটি শব্দতত্ত্বে আলোচনা করি, এটি যদিও বাক্যতত্ত্বের আলোচনার বিষয় নয়, কিন্তু এটি দিয়েও আমরা বুঝি যে এখানে একটি কর্তা আছে বা একটি উদ্দেশ্য আছে, একটি বিধেয় আছে। অ্যাকচুয়ালি বিধেয়টা হচ্ছে খাই, কিন্তু ভাতটা আসলে কই যাবে? বাক্যটাকে যদি দুটি ভাগে ভাগ করি, রফিক যদি উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে খাই যদি বিধেয় হয়, তাহলে ভাত কোথায় যাবে? ভাই বিধেয়ের সাথে চলে যাবে। অর্থাৎ রফিক উদ্দেশ্য, ভাত খাই হচ্ছে বিধেয়। তাহলে যে বাক্যের প্রত্যেকটি বাক্যে একটি উদ্দেশ্য একটি বিধেয়ই থাকে নর্মালি। কিন্তু আমার যে জায়গাটা ক্লিয়ার হতে হবে সেটি হচ্ছে আমার একটি ক্লোজ কিনা, অর্থাৎ একটি ফাইনাইট ভার্ব কিনা। নাম্বার 1, ডাবল ক্লোজ থাকলে প্রিন্সিপাল ক্লোজ একটি কিনা। তো আমি যদি দ্বিতীয় বাক্য খেয়াল করি, রফিক যদি আসে তবে আমি ভাত খাবো, তাহলে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে ভাত খাবো। তবে এখানে আমিটা উজ্জ আছে, তাহলে আমি ভাত খাবো, এখানে প্রিন্সিপাল ক্লোজ কিন্তু আমি ভাত খাবো। আর এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তারপরে পরের বাক্যটা দেখি, রফিক ও জিবরান আলী ভাত খায়। এটি বাক্য আমি দুটি সরল বাক্য বানাতে পারি, রফিক ভাত খায়, জিবরান আলী ভাত খায়। তাহলে এটি দুটি বাক্য, তার মানে এটি যৌগিক বাক্য, মাঝখানেরটি হচ্ছে মিশ্র বাক্য। এটি নিয়ে আমরা আরেকটু পরে কথা বলবো, আগে আমরা আরেকবার দেখে আসি যে বাক্য কাকে বলে। তাহলে বাক্য কাকে বলে আমরা এখান থেকে বুঝেছি, তারপরেও আমি একটু বলি। সেটি হচ্ছে আহ যে সুবিন্যস্ত, অর্থাৎ ভাত আগে আসেনি বা খায়ও আগে আসেনি, যে সুবিন্যস্ত পদসমষ্টি, মানে একটি ধারাবাহিকতা থাকে, কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। অর্থাৎ রফিক ভাত খায় এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই। আমি তোমাদের মিজান স্যার বলছি যে রফিক ভাত খায়, করিম ভাত খায়, জব্বার ভাত খায়, তারপরে হচ্ছে ছোটন স্কুলে যায়, ছোটন কলেজে যায়, তারপর হচ্ছে আহ মাকফি আহ ফুটবল খেলে। তো তারপরে হচ্ছে আমি বলতে পারি যে হচ্ছে সিকবাত ক্রিকেট খেলে। তাহলে এগুলো দিয়ে খুব সহজেই বোঝা যায় যে এটার একটা ধারাবাহিকতা আছে, এবং আমি যে এই কথাগুলো বললাম সেটির ধারাবাহিকতা আছে, এবং সেটি আমি আমার মনোভাব যেটি প্রকাশ করতে চাই বা তোমাকে বোঝাতে চাই পূর্ণরূপে বোঝাতে পেরেছি।
তবে কতগুলো পদের সমষ্টিতে বাক্য গঠিত হলেও যে কোনো পদসমষ্টি বাক্য নয়। অর্থাৎ আমি যদি এলোমেলো করে দিতাম তাহলে এটি বাক্য হতো না। বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অন্বয় থাকা আবশ্যক। মানে সম্পর্ক সম্পর্ক অন্যয় একই। এছাড়া বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ দ্বারা মিলিতভাবে বাক্যের তারপরে খেয়াল করি যে এছাড়া বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ দ্বারা মিলিতভাবে একটি অখণ্ড ভাব পূর্ণ প্রকাশিত হওয়া প্রয়োজন, তবে তবে বাক্য হবে। তাহলে কিভাবে হয় সেগুলো আমরা একটু দেখে আসি। বাক্য গঠনের সত্য। তো ১ নম্বরে আমি বলছি চন্দ্র পৃথিবীর চারদিকে বলে আমি থেমে গেলাম। তাহলে কি তুমি কি কিছু শুনতে চাচ্ছ না? স্যার আরো কিছু বলেন। না হলে এটি বাক্য হচ্ছে না। তাহলে বাক্য গঠনে এই যে তুমি কিছু একটা শুনতে চাচ্ছ, তোমার শোনার কি প্রকাশ পাচ্ছে? আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে। আমি যদি বলি যে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, তাহলে তোমার আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে। এখানে চন্দ্র হচ্ছে উদ্দেশ্য, পৃথিবীর চারদিকে ঘোরে বিদেহ। ঘোরেটা বিদেহ, চন্দ্রটা উদ্দেশ্য। উদ্দেশ্য বিদেহ এই জায়গাটা ভাগ না করেও তুমি যদি আরেকটি বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে চন্দ্র হচ্ছে কর্তা আর হচ্ছে এটি হচ্ছে ক্রিয়া। ক্রিয়াটা কিরকম? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। কিন্তু উপরের বাক্যটিতে কোনো সমাপিকা ক্রিয়া নেই। যদি কোনো সমাপিকা ক্রিয়া না থাকে তাহলে কখনোই বাক্য হবে না। মাথায় রাখতে হবে যে কর্তা কখনো কখনো উজ্জ্ব থাকে কিন্তু ক্রিয়া নরমালি উজ্জ্ব থাকে না। কখনো কখনো ক্রিয়াও উজ্জ্ব থাকে কিন্তু উজ্জ্ব থাকলে কর্তা দৃশ্যমান থাকে। যেমন আমি যদি বলি ভাত খেয়েছে কে, তুমি তুমি সরাসরি বললে রফিক। তাহলে রফিক বললে, রফিক মানে কি? কর্তা বললে। তাহলে তোমার মূল বাক্যটা কি ছিল? রফিক ভাত খেয়েছে। তাহলে তুমি কর্তা বলছো কিন্তু ক্রিয়া উজ্জ্ব রাখছো, কিন্তু এটার মধ্যে ক্রিয়াপদ আছে। এরকম করে উজ্জ্ব ব্যাপারটি থাকে কিন্তু আমরা বুঝতে পারি যে কি উজ্জ্ব আছে। তো যাই হোক, একটি মাথায় রাখবে, একটি কর্তা থাকবে, একটি সমাপিকা ক্রিয়া থাকবে। এবং তোমরা জানো যে চন্দ্র এটি হচ্ছে উদ্দেশ্য, বাকিটুকু হচ্ছে বিধেয়। এখানে আমি অনেকগুলো বাক্য দিয়েছি, সেগুলো তোমরা একটু দেখে নাও। চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, এখানে আকাঙ্ক্ষা নিবৃত্তি হয়েছে বলে এটি একটি পূর্ণ বাক্য। ওকে, আমরা ২ নম্বরে চলে যাই। কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। দেখো এই সাজানো হয়েছে কিনা, অনেক পদ রয়েছে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে আমরা পদ বলছি। কিন্তু এই আমরা বুঝতে পারছি বিষয়টা কি, কিন্তু আসলে আমি ঠিক মতো এখানে লিখিনি বা লিখতে পারিনি বা অনেকের লেখার ক্ষমতা নাই। এই জন্য এটা আসক্তি সমস্যা। যদি মনে করো যে এটি একটি বিশৃঙ্খল অবস্থা, আমি তোমাদের একটি উদাহরণ দিই, সেটা হচ্ছে ক্লাসরুমে যদি তোমাদের সবাইকে ছেড়ে দিই, রোল অনুযায়ী বসতে না বলি, তাহলে তোমরা কি করবে? তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বসবে। অর্থাৎ কেউ সামনে বসতে পছন্দ করো, কেউ পেছনে বসতে পছন্দ করো, কেউ তার প্রিয় বন্ধুর সাথে বসবে, কেউ ভালো ছাত্রের সাথে বসবে, আবার কেউ বা তার সবচেয়ে দুষ্টু না বলে চঞ্চল বন্ধুটির সাথে বসবে। তো এটা কি? তার প্রতি তোমার এক ধরনের আকর্ষণ কাজ করে। তো এটাকে বলা হয় আসক্তি। এই জন্যই তো তুমি তার পাশে বসবে, এই জন্যই তুমি তার পাশে বসবে। তো এই আসক্তিটা বাক্যে খুব গুরুত্বপূর্ণ। কাল আমাদের স্কুলে বা তোমার কলেজে ধরো, কাল আমাদের কলেজে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। আমরা দেখি যে বাক্য গঠনের দ্বিতীয় সত্য, ১ নম্বর সত্য ছিল আকাঙ্ক্ষা, দ্বিতীয় সত্য হচ্ছে আসক্তি। বানানটা তোমরা ভুল করো না। অনেকে কয় তয় রশ্মি লিখে ফেলো, তয় তয় রশ্মি। মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসক্তি। যেমন কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। লেখা হওয়াতে পদ সন্নিবেশ ঠিকভাবে না হওয়ায় শব্দগুলোর অন্তর্নিহিত ভাবটি যথাযথ প্রকাশিত হয়নি, তাই এটি একটি বাক্য হয়নি। মনোভাব পূর্ণভাবে প্রকাশ করার জন্য পদগুলোকে নিম্নলিখিতভাবে যথাস্থানে সন্নিবিষ্ট করতে হবে। যেমন কাল আমাদের স্কুলে, স্কুলে এটি হচ্ছে স্কুলে হবে শব্দটি,
পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। বাক্যটি আসক্তি সম্পন্ন। তাহলে আমরা আসক্তির ব্যাপারটি বুঝলাম। এবার দেখি বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, অথবা যদি বলি যে মাছ আকাশে ওড়ে, তাহলে তোমার এই প্রথম যে সমস্যা ছিল সেই সমস্যা এখানে নাই, মাছ আকাশে ওড়ে বা বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি হয়। দ্বিতীয় যে সমস্যা সেটাও নাই, শুধু কি যে শব্দটি যেখানে বসার কথা সেই শব্দটি সেখানে না বসে অন্য একটি শব্দ আসে। তো অন্য একটি শব্দ বলতে কেমন, যেমন এখানে রৌদ্র বৃষ্টির জায়গায় রৌদ্র চলে আসছে, বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। তাহলে এটি ঠিক আছে। মাছ আকাশে উঠতে পারে না, পাখি আকাশে ওড়ে হতে পারে বা ঘুড়ি আকাশে ওড়ে, সেটি হতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে শব্দ এখানে বাক্য গঠনে শব্দ কতটা গুরুত্বপূর্ণ। বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। যেমন বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য, কারণ বাক্যটিতে পদ সমূহের অন্তর্গত এবং ভাবগত সমন্বয় রয়েছে, কিন্তু বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে বললে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারাবে, কারণ রৌদ্র প্লাবনের সৃষ্টি করে না। শব্দের যোগ্যতার সঙ্গে নিম্নলিখিত বিষয়গুলো জড়িত থাকে। তাহলে এই গেল আমাদের বাক্য গঠনের সত্য। যদি বাক্য কাকে বলে একটি এক্সাম্পল সহ তুমি এই স্লাইডটি পুরোপুরি মাথায় রাখতে পারো, তোমাকে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা পুরোপুরি এতগুলো মানে বাক্য লিখতে হবে এরকম না, তুমি তোমার নিজের মতো করেই লিখবে। তুমি এটুকু লিখতে পারলে এবং বাক্য কাকে বলে উদাহরণ দিতে পারলে তুমি 1 নম্বর পাবে, সরি 5 নম্বর পাবে। 1 আর এখানে 4 পাবে 5। আর যদি শুধু বাক্য গঠনের সত্য আসে তাহলে এটুকু লিখলে তুমি 5 পাবে। আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে গঠন। গঠন অনুসারে বাক্য আমরা জানি 3 প্রকার। তো প্রথম প্রকার নিয়ে কথা বলি, সেটি হচ্ছে সরল, মিশ্র বা জটিল এবং যৌগিক, 3 প্রকার। তো সরল বাক্য যেখানে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র ক্রিয়া থাকে। একটি মাত্র কর্তা তোমরা, একটি মাত্র ক্রিয়া যাও। তোমরা যাও হলেই একটি সরল বাক্য হতো। বা খোকা আজ স্কুলে গিয়েছে, খোকা হচ্ছে একটি মাত্র কর্তা, গিয়েছে একটি মাত্র ক্রিয়া, এবং বিধেয়ের অংশে আজ সকালে স্কুলে এগুলো ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে খোকা আজ সকালে স্কুলে গিয়েছে, এখানে কর্তা একটি আছে খোকা, এবং ক্রিয়াপদ একটি আছে এবং সেটি সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা বুঝি যে উদ্দেশ্য বিধেয় মানে বাক্যে দুটি অংশ থাকে, তবে আমার মাথায় রাখতে হবে যে সরল বাক্যে একটি মাত্র কর্তা থাকে এবং একটি মাত্র ক্রিয়া থাকে। শুধু এটুকু জানলে তোমার এত কিছু এত পড়তে হবে না, তুমি সহজেই বলতে পারবে যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই সরল বাক্য বলে। যেমন রফিক বাড়ি যায়, তোমরা বাড়ি যাও, আমি ভাত খাই, তুমি ভাত খাও, করিম ফুটবল খেলে, ইত্যাদি। এবার চলে যাই আমরা হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য হচ্ছে একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভর করে, অর্থাৎ সরল বাক্যে একটি ক্লোজ আর এখানে কমপক্ষে দুটি ক্লোজ থাকে, অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ এক বা একাধিক থাকে। অর্থাৎ একটি থাকে কি বলবো স্বাধীন খণ্ডবাক্য এবং এক বা একাধিক অধীন খণ্ডবাক্য থাকে, অর্থাৎ সেই স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল। একটু আমি এখানে এই বাক্য দুটি দেখাই, সেটা হচ্ছে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। সেই মানে কি, সে একজন ব্যক্তি, তাহলে সে সুখ লাভ করে, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা হচ্ছে এটাকে আমরা কি বলি স্বাধীন খণ্ডবাক্য। সে সুখ লাভ করে, এটুকু দিয়েই তো আমরা হচ্ছে একটি বাক্য বলতে পারি এবং সেটি সরল বাক্য হয়। কিন্তু সে তার সুখ লাভ করা নির্ভর করছে পরিশ্রমের উপর, মানে সে সেটাকে যেই কিন্তু সে মানে সে পরিশ্রম করেছে বলে সুখ লাভ করেছে, কিন্তু আমরা বলছি যে সে, অর্থাৎ যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। আমরা সে মাঝখানে একটি হাইফেন দিয়েও লিখতে পারতাম, সেই মানে যে সে, তারপরে সে যদি আসে তবে আমি যাব, মানে আমি যাব, এটা একটি প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আমার যাওয়াটা অনেকটা নির্ভর করতেছে এটার উপরে, কিন্তু আমি যাব এটা লিখতে পারছি, কিন্তু সে যদি আসে এটি কিন্তু আমি কোথাও লিখতে পারবো না। এই জন্য উল্টো হয়ে যাবে, অর্থাৎ এটি হয়ে যাবে স্বাধীন খণ্ডবাক্য, এটি হয়ে যাবে অধীন খণ্ডবাক্য।
জটিল বাক্যটা হলো কি, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত থাকে, মানে একটির সাথে একটি রিলেভেন্ট থাকে, সাপেক্ষভাবে থাকে, মানে দুটির মধ্যে সম্পর্ক রয়েছে, এরকম না হলে হবে না। যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, তাহলে দুটির সাথে সাপেক্ষভাবে যুক্ত আছে, দুটি দুটির জন্য দুটিই প্রয়োজন। সেই সুখ লাভ করে এটা বলা যেত না, কিন্তু সে সুখ লাভ করে এটা বলা যেত। তবে আমি যাব, তবেটা না বলে আমাকে লিখতে হতো আমি যাব। তো সে যদি আসে তবে আমি যাব, তাহলে একটি অপরটির উপর নির্ভর করে, এবং সাধারণত দ্বিতীয় বাক্যটি বাক্যাংশটি হচ্ছে খণ্ডবাক্য হয়, এবং প্রথমটি আশ্রিত বাক্য হয়ে থাকে। কারণ আশ্রিত বাক্যের একটি কথা মাথায় রাখবে, যে যে পরিশ্রম করে, করে ডুইং, এখানে ডু, আশা এটাও ক্রিয়াপদ, এটাও ক্রিয়াপদ, কিন্তু এটি দিয়ে কার্য সম্পন্ন করা যায় না, অর্থাৎ এটির সমাপিকা ক্রিয়া নয়, এটি অসমাপিকা ক্রিয়া, এটি অসমাপিকা ক্রিয়া। কিন্তু এই করেটা এবং এই যাবেটা এটি সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে বাক্যে একটি আশ্রিত বাক্য, একটি একটি না, একটি প্রধান খণ্ড বাক্য এবং তার সাথে যুক্ত থাকে এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য, তাকে জটিল বাক্য বলে। এবং তোমরা যদি আরেকটু গভীরভাবে বলতে চাও, যে প্রধান খণ্ড বাক্য সেই বাক্য যে বাক্যে একটি ফাইনাইট ভার্ব থাকে, মাথায় রাখবে একটি ফাইনাইট ভার্ব থাকে। আশ্রিত খণ্ড বাক্য সেই বাক্য যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, নন ফাইনাইট ভার্ব থাকে। তো আমরা গেলাম, মানে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া থাকে। তাহলে এভাবে যদি সাপেক্ষভাবে যুক্ত থাকে তাহলে সেটি জটিল বাক্য। তুমি যদি বলো রফিক ও করিম ফুটবল খেলে, কিন্তু এটা কি আমি দেখাই তাহলে হবে। যেমন রহিম ও করিম ফুটবল খেলে, উপরে একটি বড় বাক্য আছে, জননেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না। আচ্ছা, এই বাক্য নিয়ে আমরা কথা না বলে ছোট্ট একটি বাক্য নিয়ে কথা বলি। রহিম ও করিম ফুটবল খেলে, এখানে করিম এবং ও বাদ দিয়ে দাও, তাহলে রহিম ফুটবল খেলে এটির সাথে আমাদের একের অর্থাৎ সরল বাক্যের হুবহু মিল আছে। অর্থাৎ একটি ফাইনাইট ভার্ব আছে, একটি কর্তা আছে, উদ্দেশ্য আছে, বিধেয় আছে। তাহলে এটি একটি সরল বাক্য। আবার এই বাক্যে যেহেতু করিম আছে, তাহলে করিমও ফুটবল খেলে, মানে করিম ফুটবল খেলে আগেরটুকু বাদ দিয়ে দিই, তাহলে এটিও একটি সরল বাক্য। তার মানে এখানে প্রকৃতপক্ষে দুটি সরল বাক্য রয়েছে। তাহলে মানে একটু খেয়াল করো যে ২ নম্বরে কিন্তু এই ঘটনা ঘটে নাই, মানে আমি সরল বাক্য জটিল বাক্য নিয়ে কথা বলি নাই, প্রধান খণ্ড বাক্য নিয়ে কথা বলেছে, আশ্রিত খণ্ড বাক্য নিয়ে বলেছে। কিন্তু এখানে কি বলছি, যে এখানে দুটি সরল বাক্য আছে, অথবা উপরের মতো থাকতে পারে যে একটি সরল বাক্য একটি জটিল বাক্য, অথবা দুটি জটিল বাক্য, প্রথমটা জটিল বাক্য পরেরটা সরল বাক্য, অথবা প্রথমটা সরল বাক্য পরেরটা জটিল বাক্য, অর্থাৎ ১ এবং ২ এর সমন্বয় যা হয় তাই হচ্ছে ৩। ব্যাপারটা মনে হয় ক্লিয়ার। এটিকেই বলা হয় যৌগিক বাক্য। যৌগিক মানেই হচ্ছে একাধিক, পরস্পর নিরপেক্ষ। যেমন তোমরা বাড়ি যাও, এটা একটা নিরপেক্ষ, এটাও একটা নিরপেক্ষ, অথবা এটাও নিরপেক্ষ, এটাও নিরপেক্ষ। পরস্পর নিরপেক্ষ ২ বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। একটি উদাহরণ দাও, রহিম ও করিম ফুটবল খেলে, তাহলে আমাদের আর কিচ্ছু লিখতে হবে না। আমি এখানে বড় উদাহরণ দিয়েছি, জননেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না। তারপর লিখেছি বস্ত্র মলিন কেন কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পারে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ। তাহলে একজন অহংকারী একজন ব্যক্তির কথা এখানে আমাদের বাংলা সাহিত্যের আহ আধুনিক যুগের প্রথম দিকের কয়েকটি লাইন তুলে দিয়েছি আমি এখানে। তো তার মানে আমরা আজকে দুটি প্রশ্ন পড়লাম, সেটি হচ্ছে বাক্য কি, বাক্য গঠনের সত্যসমূহ এবং গঠন অনুসারে বাক্য। আমরা এই দুটি প্রশ্ন পড়লাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই দুটি প্রশ্ন তোমরা বাসায় প্র্যাকটিস করবে, হোমওয়ার্ক তোমরা জমা দিবে। আমার হচ্ছে আহ, কি বলবো, যারা হচ্ছে আমার সরাসরি ছাত্র তারা হচ্ছে আমার
ফেসবুকের ইনবক্সে। যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখছো তারা হচ্ছে নিজেদের মতো করে হোমওয়ার্ক করবে। তাহলে তোমাদের জন্য এই ক্লাসটি উপকার বয়ে নিয়ে আসবে, বা আমি তোমাদের জন্য কিছু করতে পেরেছি এজন্য আমার ভালো লাগবে। কারো ভালো লাগলে সেটাও জানাবে, খারাপ লাগলে সেটাও জানাবে, কোনো প্রশ্ন থাকলে জানাবে। প্রশ্ন না থাকলেও তোমরা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আমাদের আমাদের সাথে থাকবে। মাথায় রাখবে যে তোমাদের যে কোনো অ্যাক্টিভিটিস আমাদের জন্য খুব পজিটিভ। সেটি হচ্ছে আমাদেরকে অনুপ্রাণিত করে, অর্থাৎ এই ক্লাসটি যদি কেউ না দেখে তাহলে হচ্ছে আমার ক্লাস নিতেও ইচ্ছে করবে না। অর্থাৎ রঙ্গমঞ্চে আমি দাঁড়ালেই তো হবে না, মানে আমার দর্শকও প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে পরের ক্লাস দেখার অগ্রিম আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। মিজান স্যার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।